আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, জামাতের সঙ্গে আমেরিকার একটি সমঝোতা হয়ে গেছে। আমেরিকা চাচ্ছে জামাত ক্ষমতায় আসুক, ক্ষমতায় থাকুক, এবং আমেরিকা যদি এটা চায়, আমি আবার বলছি, আমেরিকা যদি এটা চায়, মানে আমেরিকা যে চেয়েছে নট লাইক দ্যাট, কিন্তু আমেরিকা যদি এটা চায়, সেটা রুখে দেওয়ার ক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশের দূরের কথা পৃথিবীর কোনো রাষ্ট্রের নেই। অর্থাৎ জামাত এবং তার পছন্দের লোক যদি ক্ষমতায় না আসে, তাহলে নির্বাচন হবে না, তারা শতভাগ নিশ্চিত হবে। এরকম যখন কথাবার্তা হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, বিশেষ করে ৪ জন নারী সাংবাদিক, যাদের একটা বিরাট অংশ জামাত বিরোধী, তো তাদেরকে আমেরিকার দূতাবাসে ডেকে নিয়ে সেখানকার কর্তা ব্যক্তিরা জামাত সম্পর্কে যে সকল কথাবার্তা বলেছেন এবং সে সকল কথার যে অডিও ফুটেজ ভাইরাল হয়ে পড়েছে, এরপর থেকেই রাজনীতির অঙ্গনে একের পর এক বিতর্ক। হায় হায়, আমেরিকার কি মাথা খারাপ হয়ে গেল? সারাটা জীবন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বললো, সারাটা জীবন ইসলামাইজেশনের বিরুদ্ধে কথা বললো, সারাটা জীবন জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বললো, আর ইসলাম যেখানে আছে সেখানে সন্ত্রাস আছে, এই সকল কথাবার্তা বলার পর পৃথিবীর অন্যতম প্রাচীন একটি কট্টরপন্থী ইসলামী গ্রুপ বা দল, তাদের প্রতি জামাত এভাবে সমর্থন দিল। এটা একটা কথা হলো? এটা কি আমেরিকার নীতি বা পলিসি? এটা কি ডোনাল্ড ট্রাম্পের পাগলামি, নাকি কৌশলগতভাবে এই মুহূর্তে বাংলাদেশকে একেবারে, বাংলাদেশের যত কিছু সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাগুলোকে শূন্যে মানে নিয়ে আসার জন্য আমেরিকার একটা প্ল্যান, নাকি এর পেছনে ভারতের বা দিল্লির দ্বিতীয় স্তরের চাণক্যনীতি রয়েছে? অর্থাৎ আমেরিকাকে লিবার্টি দিয়ে, আমেরিকা তো এখানে সরাসরি আসলে ইন্টারভেন করতে পারবেন না। তারা পলিসি লেভেলে বিভিন্ন, যাকে বলা হয়, সিদ্ধান্ত গ্রহণ করে, যেমন ট্যাক্স, তারপরে আইএমএফের কিছু সিদ্ধান্ত, বিশ্বব্যাংকের কিছু সিদ্ধান্ত, এবং নানা রকম ন্যারেটিভ তৈরি করে পলিসিগতভাবে তারা যে কোনো একটি দলকে সাহায্য করতে পারে অথবা দলের বিরুদ্ধে অবস্থান করতে পারে, কিন্তু সরাসরি ইন্টারভেন করে এখানে ভারত যে অপকর্মটি করতে পারবে, আমেরিকার জন্য সেটি সত্যিকার অর্থে কঠিন। আমেরিকা হয়তো এখানে এফবিআইয়ের ২-৩০০ লোক পাঠাতে পারে, অস্ত্র পাঠাতে পারে, তারপর তাদের গোয়েন্দাদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সন্ত্রাসী AK-47 অস্ত্র তারা রাস্তায় ছেড়ে দিতে পারে। এরপরে বাংলাদেশের হাজার হাজার মানুষকে তারা এই অস্ত্র দিয়ে দিতে পারে এবং বলতে পারে, তোমরা এই কাজ করো, আমরা তোমাদের সঙ্গে আছি। ঠিক আমেরিকা যে কাজ করছে এখন ইরানে। কিন্তু সরাসরি সৈন্য পাঠিয়ে তারা যেভাবে ভেনেজুয়েলাকে পেরেছে, বা ধরুন কিউবার ক্ষেত্রে তারা যে কাজটি করতে পারবে, ওটি বাংলাদেশে আসলে তাদের জন্য সত্যিকার অর্থে ঝুঁকি হয়ে যায়। এবং এই কাজটি তারা বাংলাদেশে কখনোই সাহস হবে না। এর কারণ হলো, এই ধরনের মার্কিন উপস্থিতি ভারতে মেনে নেবে না, চীনও মেনে নেবে না। তো ফলে এখানে যেটা করে আমেরিকা তো অন্যান্য দূরতম দেশে পলিসি লেভেলে তারা তাদের ক্যাডার তৈরি করে। তো সেটা জামাতের সঙ্গে তাদের হয়েছে কিনা বা হবে কিনা বা সম্ভব কিনা, এই বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক করছে। বিএনপি ভীষণ রকম চিন্তিত যে তারা আজকে ১৭ বছর ধরে যে কষ্ট করছেন, ১৭ বছর না, ঠিক আরও বেশি, ২০০৬ থেকেই তো তারা এই কষ্ট করছে, 1/11 থেকে। তো 1/11 থেকে তারা যে কষ্ট করছেন, যে জুলুম, অত্যাচার, নির্যাতন ভোগ করে যখন একটু ঘুরে দাঁড়াবেন, সুখ স্বপ্ন দেখবেন, তখন জামাতের পায়ের আওয়াজ, আমেরিকার শ্বাস প্রশ্বাস, এগুলো আসলে বিএনপির মধ্যে ভীতি তৈরি করছে। এখন এই ভীতি কাটিয়ে ওঠার মতো তাদের কোনো বাস্তব পরিকল্পনা আছে বলে আমার জানা নেই, কিন্তু ন্যারেটিভ তারা তৈরি করছে। সেই ন্যারেটিভ হলো শুধুমাত্র বাগম্বর। এটা সম্ভব না, জামাত খুব খারাপ, ভীষণ রকম খারাপ। তারা ৭১ এই কাজ করেছে, রাজাকার আলবদর আশামসকে প্রমোট করেছে, তাদের চরিত্র একটুও পাল্টায়নি। তারা যদি সুযোগ পায় বাংলাদেশকে একেবারে ঝালাপালা করে ছাড়বে সব কিছু, এই ধরনের কথাবার্তা বলছে। কিন্তু মানুষের মনোযোগে এই কথাগুলো তেমন একটা প্রভাব বিস্তার করছে না। কেন করছে না? মানুষ যেটা দেখছে যে বিএনপির যারা লোকজন, তারা সাক্ষাৎ চাঁদাবাজি করছে, আর জামাতের লোকজন বর্তমানে চাঁদাবাজি করছে না, জান্নাতের লোভ দেখাচ্ছে। তো এই দুটোর মধ্যে যদি আমজনতাকে পার্থক্য করতে বলা হয়, তারা মনে করে যে চাঁদাবাজি, জুলুম, অত্যাচার, এগুলোর চেয়ে যদি কোনো মানুষ ওয়াজ করে জান্নাতের কথা বলে, এটা বিরক্তিকর লাগতে পারে কারো কারো কাছে, কিন্তু ক্ষতিকর নয়। ২ নম্বর হলো যে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এই দলগুলোর যে ন্যারেটিভ রয়েছে, যখনই তারা ক্ষমতায় গেছে, তারা রাষ্ট্র ক্ষমতায় ব্যবহার করে টাকা পাচার করেছে, বাড়ি করেছে, গাড়ি করেছে, মদ জুয়ার আসর বসিয়েছে। তাদের মন্ত্রী, এমপি থেকে শুরু করে একেবারে শীর্ষ কর্তা ব্যক্তি যারা আছেন, তাদের সকলের বিরুদ্ধেই রীতিমতো হারেম, এই যে অ্যাপিস্টেন কেলেঙ্কারি, যৌন কেলেঙ্কারি, এরকম অসংখ্য যৌন কেলেঙ্কারি বহু সংখ্যক ক্ষমতাধরদের বিরুদ্ধে রয়েছে। তারা এর স্ত্রীকে ভাগিয়ে নিয়েছে, ওর কন্যাকে ভাগিয়ে নিয়েছে, তারা পথের থেকে কোনো সুন্দরী মেয়েকে তুলে নিয়েছে,
বিদেশ থেকে নায়িকাকে ভাড়া করে এনেছে, ইচ্ছে মতো ধর্ষণ করেছে, ইচ্ছে মতো মেরে ফেলেছে, তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। তো সেই ঘটনার সঙ্গে সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্যে কিংবা সেই ঘটনার চাইতেও যে খারাপ কাজ জামাতের লোকজন করতে পারে, এজন্য জামাত বিরোধী শক্তি বারবার ৭১-এর যে স্মৃতি, ৭১-এর যে ধর্ষণ ঘটনা, এগুলো সামনে নিয়ে আসার চেষ্টা করছে। তো এইরকম যখন একটা বাগ মানে বাকযুদ্ধ চলছে, বাগড়ম্বর বলা হয় যেটাকে। তো বাকযুদ্ধ যখন চলছে, ঠিক সেই সময়টিতে জামাতের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক, এটি রীতিমতো জামাত বিরোধী শক্তির জন্য একটা বিরাট থ্রেট। আর যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, তারা জানেন যে আমেরিকা যখন কোনো একটা কাজ করে, তারা প্রচণ্ড গোয়ারের মতো সেই কাজগুলো করে। তাদের ইতিহাসে কখনো তারা ভাবে না যে আমরা যে কাজটি করছি, এই কাজের পরিণতি কী হবে, কত ট্রিলিয়ন ডলার লস হবে, কত লাভ হবে। তাদের বক্তব্য হলো যে আমেরিকা যেটা বলেছে সেটা তারা করে ছাড়বেই। আসলে তাদের যে বিশ্ব মোড়ল, এই কথাটা থাকে না। তো এই জিদের কারণে তারা ভিয়েতনামে যুদ্ধ করেছে। তারা যখন বুঝতে পারলো যে ভিয়েতনামে তাদের একটা বিরাট বিপর্যয় হয়ে গেছে, তারপরেও কিন্তু তারা শেষ সময়ে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার তারা মানে সেই ভিয়েতনামের মাটিতে গোলা বারুদ দিয়ে মাটিকে পুড়িয়ে ছারখার করে দিয়েছে শেষ মুহূর্তে, যুদ্ধের নির্মম পরাজয় জানা সত্ত্বেও। তারা হিরোশিমা নাগাসাকিতে কি করেছে, তারপর তারা মধ্যপ্রাচ্যের ইরাক, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন কি করেছে সেখানে তছনছ করে। আর এখন ইরান নিয়ে যা কিছু করছে, ইরানকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার যে প্ল্যান তারা করছে, এবং এই প্ল্যানে তারা যদি সফল হয় বা তারা করে, তারা পৃথিবীতে টিকে থাকবে অথবা ইরান টিকে থাকবে, এরকম একটা জায়গাতে তারা নিয়ে এসেছে। বিশ্ব রাজনীতিতে ইসরায়েলকে নিয়ে তারা যে কাজগুলো করছে, কোনো লজ্জা শরমের বালাই নেই। সারা দুনিয়া দেখছে যে ইসরায়েল কি নির্মমতা এখন আজকের দিনটি পর্যন্ত চালাচ্ছে, কিন্তু ওটা নিয়ে তাদের কোনো মানে লজ্জা নেই, শরম নেই। তারা বলে যাচ্ছে যে ইসরায়েল তাদের নিজেদের অধিকার, নিজেদের জনগণের মানবাধিকার রক্ষা করার জন্য ফিলিস্তিনের উপর আক্রমণ চালাচ্ছে, ফিলিস্তিনরা সন্ত্রাসী, তারাই এই যুদ্ধের উদ্ভব করছে। এই ধরনের কথাবার্তা তারা বিশ্ব মিডিয়াতে বলে বেড়াচ্ছে, আর অকাতরে ইসরায়েলকে সহযোগিতা করে যাচ্ছে। তারা আফগানিস্তানে যে কাজ করেছে, পাকিস্তানে যে কাজ করেছে এবং এখনও করে যাচ্ছে, তার ধারাবাহিকতায় বিশ্বাস করেন জামাতের সঙ্গে তাদের যে সম্পর্ক, এটি নস্যি। আফগানিস্তানের তালেবান, মোল্লা ওমর, আল কায়েদা, ওসামা বিন লাদেন, আবু বকর মানে দায়েশ এবং আইএস, এই যে সম্মিলিত শক্তির মধ্যপ্রাচ্যে তাদেরকে প্রমোট করা এবং তাদেরকে ধ্বংস করার জন্য আমেরিকা যে কাজ করেছে, সেই একই কাজ তারা যদি জামাতের সাথে করতে চায়, তাহলে তাদের 1% এফোর্ট দিতে হবে না, যেটা আফগানিস্তান তাদের দিতে হয়েছে। ২ নম্বর হলো যে আফগানিস্তানের যে তাদের বিনিয়োগ, সেই বিনিয়োগে তাদের যে আউটপুট এসেছে, তার সাথে বাংলাদেশে যে তাদের বিনিয়োগ, এটার আউটপুট অনেক অনেক বেশি। ভূ রাজনৈতিকভাবে এখন বাংলাদেশের যে ফার্টাইলিটি বা উর্বরতা রয়েছে, সেই উর্বরতার কারণে বাংলাদেশ যেটা করতে পারে সেটা হলো একই সঙ্গে ভারতের অলমোস্ট 70 crore মানুষ, আর চীনেরও অর্ধেক জনগোষ্ঠী, বাংলাদেশ, ভুটান, নেপাল, তারপর ভারতের এই 7 সিস্টারকে কেন্দ্র মানে ঘুরে সেই দেশগুলো, মায়ানমারকে, মায়ানমারের সঙ্গে বর্ডার আছে সেই দেশগুলো, মানে চীনের যে অঙ্গরাজ্যগুলো রয়েছে তার যে জনগণ, সেই জনগণও 70 কোটি। 70 কোটি ভারতের, 70 কোটি 7 সিস্টার এবং তার আশেপাশের রাজ্যগুলো মিলে, আর বাংলাদেশে আছে 18 কোটি। আর মায়ানমারে যদি এই অংশের জনগণ ধরেন, তো সব মিলিয়ে অলমোস্ট 170 কোটির মতো জনগণ, সেই জনগণের বিশাল মার্কেট। সেই জনগণের 170 কোটি জনগণ চীনের 1.5 গুণ, ভারতেরও 1.5 গুণ। সেই জনগণের উপর প্রভাব বিস্তার করার যে সুযোগ বাংলাদেশকে কেন্দ্র করে আমেরিকার এসেছে, এটা আমেরিকা সহজে ছাড়বে না। তো তারা আমেরিকা শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক স্থাপন করার খুব চেষ্টা করেছে, 2014 থেকে 2018 অনবরত চেষ্টা করেছে, কিন্তু শেখ হাসিনা আসলে রাজি হয়নি। অনেকগুলো শর্ত ছিল, অনেকগুলো কারণ ছিল, মানে আমেরিকা যেটা কখনো করেনি, যতটা অবদমিত হওয়া সম্ভব, যতটা ছোট হওয়া দরকার, ঠিক ততটা ছোট হয়ে শেখ হাসিনার সঙ্গে তারা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছে। কিন্তু সাদ্দাম যে ভুল করেছে, শেখ হাসিনা একই ভুল করেছেন। সাদ্দাম প্রাণে বাঁচতে পারেনি, শেখ হাসিনা হয়তো আল্লাহর রহমতে তাহাজ্জুদ পড়েন, এই কারণে হয়তো তাকে আল্লাহ প্রাণে বাঁচিয়ে নিয়ে গেছেন। কিন্তু ঘটনা ঠিক সাদ্দামের সাথে যে ঘটনা ঘটেছে, ঠিক সেম ঘটনা কিন্তু ঘটেছে শেখ হাসিনার সঙ্গে। কিন্তু
ইরাকের মতো মানে লিবিয়ার মতো ঘটনা ঘটেনি। লিবিয়াতে যেটা হলো, লিবিয়া প্রথম দিকে চেয়েছে আমেরিকার সাথে একটা সম্পর্ক স্থাপন করার জন্য, কিন্তু রোনাল্ড রিগানের আমল থেকে লিবিয়াকে আসলে আমেরিকা খরচের খাতায় ফেলে দিয়েছে। কিন্তু শেখ হাসিনার সঙ্গে কিন্তু তারা সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল। বিএনপিকে তারা 2001 সন থেকেই বিএনপিকে মাইনাস করে দিয়েছে, এবং বিএনপিকে যে মাইনাস করেছে তার মূল কারণটা হলো জামাত। জামাতের কারণে তারা বিএনপি মাইনাস করেছে। আর বিএনপির দুর্নীতি, অনিয়ম এবং সন্ত্রাসের মদত দেওয়া, এই বিষয়টি তাদেরকে ভাবিয়ে তুলেছে। বিএনপি সেই জায়গা থেকে বিএনপিকে তারা আর ব্ল্যাক লিস্ট থেকে হোয়াইট লিস্টে আনেনি। এখন বাংলাদেশে তারা দেখলো যে বৃহৎ দুটো রাজনৈতিক শক্তি, তারা জাতীয় পার্টিকে শক্তি মনে করছে না, বিএনপি এবং আওয়ামী লীগ তাদেরকে তারা বিশ্বাস করতে পারছে না, আনতে পারছে না। আর এখন তাদের একমাত্র সঙ্গী হলো জামাত। এই কারণে যে বিএনপিকে তারা পাচ্ছে না, বিএনপির সঙ্গে তাদের সেই লেভেলে যোগাযোগ হচ্ছে না, বিকজ বিএনপির যে বৃহৎ শক্তিটি ভারতমুখী আরেকটি শক্তি হলো সৌদি আরব, পাকিস্তান, চীন, এই পন্থী। তো ফলে কি হলো, রাজনৈতিকভাবে একক সিদ্ধান্ত দিয়ে দৃঢ়তার নিয়ে আমেরিকার প্রকল্পগুলো বাস্তবায়ন করার মতো অবস্থা তাদের নেই। সেক্ষেত্রে জামাতের যে এন্টি ভারত সেন্টিমেন্ট আছে, তাদের একটা রেজিমেন্টাল ফোর্স রয়েছে, এবং একই সঙ্গে আমেরিকার যে সকল বন্ধু রাষ্ট্র রয়েছে, সংযুক্ত আরব আমিরাত, তারপরে বন্ধুরাষ্ট্র রয়েছে কাতার, তারপরে সৌদি আরব, পাকিস্তান, যাদের সঙ্গে ট্রাস্ট দিয়ে একটা কৌশলগত মিত্রতা রয়েছে আমেরিকার, সেই মোর দ্যান 70 ইয়ার্স, 70 বছরের অধিক সময় ধরে। তো কাজে এখানে একটা গ্রুপ করা যেতে পারে, একটা সিন্ডিকেট তৈরি করা যেতে পারে জামাতের মাধ্যমে। আর জামাতকে দিয়ে তারা যত সহজে, ইতিবাচক হোক নেতিবাচক হোক, তারা যত সহজে যে কাজগুলো করে ফেলতে পারবে, এটা অন্য কোনো শক্তিকে দিয়ে সম্ভব না। এটা হলো যারা পলিটিক্যাল, যারা অ্যানালিস্ট, তাদের বক্তব্য। তো এই অবস্থার মধ্যে নির্বাচনের ডামাডোল বাজছে। এই অবস্থার মধ্যে আমিরে জামাত একটার পর একটা বক্তব্য দিচ্ছে, আর আমিরে জামাতকে কলুষিত করার জন্য, ব্ল্যাক লিস্টেড করার জন্য, তাকে নিন্দিত ঘৃণিত করার জন্য তার যারা প্রতিপক্ষ প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর আমেরিকা চুপচাপ বসে আছে। এবং আপনি লক্ষ্য করেন যে সাধারণত ডোনাল্ড ট্রাম্প কথা না বলে থাকতে পারেন না। সাম্প্রতিক সময় তিনি এতটা নিশ্চুপ হয়ে গেছেন বাংলাদেশের ব্যাপারে, যেটা কিনা অনেকেরই সন্দেহ তৈরি করেছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।